পেপারের ভূগোল বিষয়ের একদম শেষ যে পেজটা তোমাদের রয়েছে অর্থাৎ এসি 370 এই পেজের প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে একেবারেই সময় নষ্ট না করে চলো দেখে নাও প্রশ্নগুলো এবং তার সঠিক সমাধানও জেনে নাও। প্রথমেই যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ওয়েগনারের মতে ড্যাশ যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে একক ভূখণ্ড রূপে অবস্থান করত। সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি মানে কার্বনিফেরাস। 2 নম্বরে দেখো দুটো বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতি বলা হচ্ছে প্যানজিয়া ভাঙতে শুরু করে মেসোজোয়িক যুগে, এটা ঠিক কথা। বিবৃতি 2 বলা হচ্ছে উপদ্বীপীয় ভারতবর্ষের উত্তর দিকে ও অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সঞ্চালনের ফলে ভারত মহাসাগরের সৃষ্টি হয়, এটাও ঠিক কথা। তাই আমরা অপশন হিসেবে যেটা বাছবো সেটা হচ্ছে দুটি বিবৃতি সঠিক মানে অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন অভিকর্ষজ বলের টানে ভূমির ঢাল বরাবর আবহবিকারগ্রস্ত পদার্থ নেমে এলে তাকে বলে, দেখো এখানে অপশন বলেছে প্রপাত, ধস, প্রবাহ, উৎপাটন। সঠিক উত্তর হবে ধস মানে অপশন বি। এরপর একটা স্তম্ভ মেলানো আছে 4 নম্বর প্রশ্নে, আমরা আগে মিলিয়ে নিই তারপর অপশন দেখব। পাতন স্তর এটা হবে দ্রবীভূত চুনাপাথর ফোটা ফোটা পড়ে সঞ্চয়। তারপর আছে প্রবাহ প্রস্তর, এটা হবে প্রবাহমান জলের দ্বারা বাহিত হয়ে সঞ্চয়। এরপর আছে প্রান্ত প্রস্তর, এটা হবে জলপ্রবাহে গুহা প্রান্তে সঞ্চয়। তারপরে আছে হেলিকটাইড, এটা হবে গুহার মধ্যে বক্রভাবে সঞ্চয়। সুতরাং আমরা মিলিয়ে যেটা পাচ্ছি A3 B1 C4 D2 মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 5 নম্বরে বলছে সোয়ালো হোলের মুখ থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে বলা হয়, অবশ্যই পোনর মানে অপশন বি সঠিক। 6 নম্বর প্রশ্ন উচ্চ অক্ষাংশে হিমবাহের ক্ষয়ে সমুদ্রের উপকূল ভাগ নিমজ্জিত হলে হিমদ্রোণীগুলি জলমগ্ন হয়ে গঠন করে ফিয়র্ড, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 7 নম্বরে একটা ছবি দেওয়া হয়েছে, সেখানে বলছে নিম্নলিখিত চিত্রে পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়ে সৃষ্ট ভূমিরূপগুলি হলো। এবার অপশনগুলো দেখে নিয়ে আর ছবি দেখে নিয়ে আমরা মিলিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অপশন সি মানে এতে হচ্ছে পিরামিড চূড়া, বি হচ্ছে এরিটি আর সি হচ্ছে কোরি। পরের প্রশ্ন 8 নম্বরে সেখানে দাবি আর কারণ বলা হয়েছে অর্থাৎ অ্যাজারশন আর রিজনিং। তার অ্যাজারশন বা দাবি বলা হচ্ছে মধ্য ও উচ্চ অক্ষাংশে বায়ুমণ্ডল থেকে বরফের টুকরো পতিত হয় যাকে স্লিট বলে, এটা ঠিক। আবার কারণ বা রিজনিং বলা হচ্ছে ঊর্ধ্বগামী জলীয় বাষ্পের ঘনীভবনে স্লিট, শিলাবৃষ্টি, তুষারপাত সৃষ্টি হয়, এটাও ঠিক কথা। তাই আমরা যে অপশনটা বাছবো সেটা হচ্ছে অপশন ডি মানে দুটি বিবৃতি সঠিক, কিন্তু উভয় বিবৃতি দুটি পরস্পরের সাথে সম্পর্কহীন, কোনোটাও কারোর সঙ্গে যোগ সাজস নেই, তাই আমরা অপশন ডিটা বাছলাম। এরপরে 9 নম্বর প্রশ্নে বলছে বায়ুর ধূলিকণা লবণ কণাকে আশ্রয় করে এই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, এই কণাগুলিকে বলে অপশন এ সঠিক উত্তর ঘনীভবন কেন্দ্রাণু। 10 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পদার্থের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? সেটা হচ্ছে টেরোপড, গ্লোবিজারিনা, রেডিওল্যারিয়ান আর ডায়াটম মানে অপশন ডি সঠিক। 11 নম্বর যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্র জলে লবণতা নির্ণয় করা হয় সেটা অবশ্যই ক্লোরাইড মানে অপশন এ সঠিক। 12 নম্বর প্রশ্ন অভিসারী পাত সীমানায় অধঃপাত অঞ্চলে মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাত অ্যাস্থেনোস্ফিয়ারে অনুপ্রবেশ করার ড্যাশ সৃষ্টি হয়েছে, অবশ্যই গভীর সমুদ্র খাত মানে অপশন সি সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল উষ্ণতর হওয়ার কারণ আবদ্ধ সমুদ্র মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 14 নম্বরে একটা ছবি দিয়েছে, আমরা সেটা দেখে নেব। তবে তার আগে বলি এই যে এসি 370 পেজের নির্ভুল সমাধান আজকে উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, এর আগে যতগুলো পেজ রয়েছে সম্ভবত এর আগে আরো 12টা পেজ রয়েছে, সমস্ত পেজেরই কিন্তু নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি এখনো না দেখে থাকো। আজকের এই যে উপস্থাপনা যে ভিডিওটা এরও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ওই প্লেলিস্টের, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসও কিন্তু একদম নিয়মিতভাবে করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ওপরে, তারও লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চাইলে তোমরা সেখান থেকে সেটাও তোমাদের প্রয়োজন মোতাবেক দেখে নিতে পারো। এখন দেখে নাও তাহলে পরবর্তী প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে কি 14 নম্বরে না নিম্নলিখিত চিত্রটি যে বিষয়টি নির্দেশ করে তা হলো বলে একটা ছবি দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি যে ছবিটা দেওয়া আছে সেটা কিন্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একটা খাদ্য জাল তৈরি হয়েছে। তাই আমরা এখানে যেটা সঠিক হিসেবে বাছবো অপশন থেকে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি ও পুষ্টি প্রবাহ আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হয়ে খাদ্য জাল গঠন করে, এটা হবে সঠিক উত্তর।
15 নম্বর প্রশ্ন দেখো বলছে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট পরিমাণকে ড্যাশ বলে, এটা জীবভর বলে। এরপরে পার্ট বি থাকবে তোমাদের 10টা প্রশ্ন, যেটা মানবীয় ভূগোল থেকে। সেখানে প্রথমেই বলছে মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি নিয়ে গড়ে ওঠা স্থানকে বলে, এটা অবশ্যই হ্যামলেট, মানে অপশন ডি। 17 নম্বরে দুটো বলা আছে, দেখো একটা দাবি একটা কারণ। দাবিতে বলছে পৌর বসতির কমপক্ষে 75% মানুষ অকৃষিকাজে যুক্ত থাকে, একদম ঠিক কথা। কারণ বলা হচ্ছে পৌর অঞ্চলে জমির অত্যাধিক মূল্য, কৃষিকাজের অন্তরায়, এটাও ঠিক কথা। তাহলে বিকল্পের মধ্যে আমরা যেটা বাছবো সেটা হচ্ছে অপশন বি, দাবি অ্যাজারশন এবং কারণ রিজনিং দুটোই সঠিক, এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 18 নম্বর প্রশ্ন। দেখো জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে ড্যাশ বলে, অবশ্যই শূন্য জনসংখ্যা বৃদ্ধি, মানে অপশন বি। 19 নম্বর ভারতবর্ষে প্রব্রজনের মূল কারণ হলো কর্মসংস্থান, মানে অপশন সি। পরের প্রশ্ন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে ড্যাশ বলে, সেটা অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি হবে। পরের প্রশ্ন নিচে দেওয়া বিকল্পগুলি থেকে বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতিতে পরিণত হওয়ার সবচেয়ে উপযুক্ত বর্ণনার খোঁজ। সেখানে দেখো যতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু ঠিক, সুতরাং আমরা বাছবো অপশন এ, অর্থাৎ 4টি বর্ণনাই সঠিক। পরবর্তী প্রশ্ন 22 নম্বরে বলছে দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে ড্যাশ বলে, অবশ্যই দ্বৈত নগর, মানে অপশন ডি। 23 নম্বরে সঠিক বিকল্প চয়ন করতে বলা হয়েছে। তার মধ্যে যে কথাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পৌর বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো, বিকল্পগুলো ভালো করে পড়ে নিলে তোমরা নিজেরাই এটা বাঁচতে পারবে, সেটা অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে 24 নম্বরে খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, তাই এটার উত্তর আমি বলছি না, প্রশ্নটা পড়ে দিচ্ছি। ভারতের পাঁচমারি, বিরাট, ব্যারাকপুর ইত্যাদি ড্যাশ শহরে শ্রেণীভুক্ত, এটার সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও। 25 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, আমরা আগে মিলিয়ে নিই। বনভূমির মধ্যে অবস্থিত বসতি, অবশ্যই সবুজ গ্রাম। তারপরে মরুভূমির মধ্যে রাত্রিবাসের বসতি, এটা হবে ক্যারাভানসরাই। শহর বিকাশের অন্তিম পর্যায়ে, এটা হবে নেক্রোপলিস। আর অন্তস্থ নগরের পার্শ্বস্থ এলাকা, এটা হবে উমল্যান্ড, মানে A4, B1, C2, D3। আর সেই অনুযায়ী আমরা যে অপশনটা বেছে নেব সেটা হচ্ছে অপশন বি। এরপরে পার্ট সি চলে এলো। পার্ট সিতে তোমাদের থাকবে ভারতের ভূগোল থেকে 10টা প্রশ্ন। তার প্রথমেই যেটা রয়েছে 26 নম্বরে, সেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ জনঘনত্ব অনুযায়ী কোন বিভাগের অন্তর্গত, এটা অবশ্যই হবে অতি নিবিড় জনঘনত্ব, মানে অপশন এ সঠিক। এরপরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এই অনুচ্ছেদটা পড়ে নিয়ে 27 আর 28 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তবে 27 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমরা এই অনুচ্ছেদটা তো পড়ে নিশ্চয়ই ভালো করে, তার সঙ্গে আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে দাও। আর যদি আজকের উপস্থাপনা ভালো লাগে লাইক তো করছোই, তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। লাইকের সঙ্গে সঙ্গে অবশ্যই হাইপ করে দাও, এটা একটা নতুন তোমাদের জন্য আসছে। এই হাইপ অপশনটা যখনই আসবে, হাইপ অপশনটাও তোমরা ক্লিক করে দাও, তাহলে আরো অনেক বন্ধুদের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে যেতে পারবে। তো এখন দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলো। দেখো প্যাসেজ যেটা দেওয়া আছে, এই প্যাসেজ পড়ার পরে তোমাদেরকে 27, 28 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 27 নম্বরে বলছে মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, অবশ্যই এটা হবে বরাকর নদী, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে বলছে অধিক বৃষ্টিবহুল অঞ্চলে জলবিভাজিকা স্থানে মৃত্তিকা ক্ষয় রোধ করতে হলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, সেটা হবে লম্বা শিকড়যুক্ত ঘাস ও বৃক্ষরোপণ, মানে অপশন সি সঠিক উত্তর। এরপরে 29 নম্বরে প্রশ্ন করা হচ্ছে ভারতের কোন রাজ্য প্রথম বৃষ্টির জল সংরক্ষণ আইন চালু করে, সেটা হবে অপশন ডি, মানে তামিলনাড়ু সঠিক উত্তর। 30 নম্বরে দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, হেমাটাইট এটা হবে লৌহ আকরিক, পাইরোলুসাইট এটা হবে ম্যাঙ্গানিজ, চ্যালকোসাইট এটা হবে তামা, আর মাস্কোভাইট এটা হবে অভ্র, মানে A4, B3, C1, D2। আর সেই অনুযায়ী সঠিক অপশন আমরা যেটা বাছবো সেটা হচ্ছে অপশন সি। এরপরে 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সূত্র দ্বারা কোন বিষয়টি জানা যায়, সেখানে সূত্র বলা হচ্ছে নির্দিষ্ট কৃষি বর্ষে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ডিভাইডেড প্রকৃত চাষের জমির পরিমাণ ইন্টু 100। তাহলে এখানে এই সূত্রটা হচ্ছে শস্য প্রগড়তার সূত্র, সুতরাং অপশন বি সঠিক উত্তর। 32 নম্বরে বলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা পূর্ব পশ্চিম করিডোর পূর্বে আসামের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের ড্যাশ পর্যন্ত বিস্তৃত, অবশ্যই এটা হবে পোরবন্দর, মানে অপশন সি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভিত্তি হলো, এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে সম্পদের অসম বন্টন ও ভৌগোলিক অবস্থান, মানে অপশন এ সঠিক উত্তর। এরপরে 34 নম্বরে দেখো বলছে
এখানে কি হচ্ছে, একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। ভারতের নিম্নলিখিত মানচিত্রে চিহ্নিত স্থানগুলি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্ন দুটির উত্তর দাও। মানে এই ছবি দেখে তোমাকে 34 আর 35 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো 34 নম্বরে এ বলে চিহ্নিত আছে যে জায়গাটা, সেটাকে বলছে যে এ চিহ্নিত রাজ্য দুটিতে দুটি গুরুত্বপূর্ণ ফসল হলো। এটা অবশ্যই হবে অপশন ডি সঠিক, মানে চা আর পাট। আর একদম আজকের উপস্থাপনার শেষ প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্ন, যেখানে বলছে খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে বি হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলো চিহ্নিত করা আছে বি বলে, সেই অনুযায়ী সঠিক উত্তর হবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, মানে অপশন সি সঠিক উত্তর।